আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো রচনা মায়া গল্পের পার্ট নাম্বার 3। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হঠাৎ করে একটা পিচ্চি ছেলে ভিতর থেকে চিৎকার করে বলে বলে আসছে, কি মজা কি মজা, আমার দুলাভাই আসছে। এই কথা বলতে বলতে ছেলেটা এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, ভালো আছেন দুলাভাই আপনি? জানেন আমি আপনাকে কত মিস করেছি, এখন বলেন আমার মজা কোথায়? ছেলেটার মুখ থেকে দুলাভাই ডাকটা শুনে মনের ভেতর কেমন যেন করতে লাগলো। এই পিচ্চি একটা ছেলে এত কিছু বুঝে না। হালকা কালো রঙের একটা শার্ট পরেছে, মুখে একদম অবুঝ হাসি। তবে আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি কারো মুখ থেকে দুলাভাই ডাক শুনবো। ছোট থেকে দেখতাম মানুষ বিয়ে করলে বিয়ের পর শ্বশুর বাড়িতে কি যে জামাই আদর পায় বলার বাহিরে। মানুষের এসব কাহিনী দেখলে আমারও ইচ্ছে হতো যে আমি একটা বিয়ে করেই ফেলি, যার চোখের মায়ায় পড়ে আমি সাঁতার কাটবো, যাকে দেখলে বলতে পারবো জনম জনম আমি তোমাকে দেখে বাঁচতে চাই। তুমি কি আমাকে তোমার লম্বা শাড়ির আঁচড়ে এক টুকরো কোনায় আমাকে বেঁধে রাখবে? আমি তোমার মায়াবী হাসি সবসময় দেখতে চাই। তুমি হাসলে মনে হবে যেন কোনো দেশে থেকে কোনো পরী নিজের সঙ্গে এসে হাসছে। সেই হাসি দেখে যেন আমি বারবার মরে যাই। হাজারবার আমি মরে যাব আর তুমি টেনে টেনে তুলবে আমাকে। তোমার এই দুই গালের মাঝে যে ছোট্ট একটা টোল পড়বে, ওগুলোর মাঝে আমি শুকনো শুকনো চুমু খেয়ে বলবো ভালোবাসি তোমায় আমি। আর তুমি হেসে বলবে, এমন করে আমাকে পাগল করো না, আমি সত্যি তোমার প্রেমে পাগল হয়ে কোনো দেশে চলে যাব, তখন তোমার পাগলিকে খুঁজে পাবে না। আর আমি তখন তাকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি না তোমায় আমি। আমার ভালোবাসার কারণে যদি পাগল হয়ে যাও, আমি তোমাকে বারবার আমার ভিতরে জমানো সব ভালোবাসা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবো। বাবা এমন করো না, উনি তোমার স্যার হয়, আজকে থেকে উনি তোমার বোনকে পড়াবে। আন্টির কথা শুনে আমার হুঁশ ফিরল। এতক্ষণ আমি স্বপ্নের শহরে ঢুকেছিলাম। ছেলেটাকে আলতো করে একটা চুমু দিলাম গালে। ছেলেটা আমার দিকে তাকিয়ে আবার বলল, দেখছো আম্মু আমার দুলাভাই কত ভালো, আমাকে চুমু দিয়েছে। তুমি প্রতিদিন বাবাকে চুমু দাও কিন্তু আমাকে দাও না, তোমার থেকে দুলাভাই অনেক ভালো। পিচ্চি ছেলেটার মুখে এই কথা শুনে আন্টি শাড়ির আঁচড় টেনে মুখে দিল। লজ্জায় ওনার মুখটা লাল হয়ে গেছে। আঙ্কেল আর আন্টির একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। হয়তো ওনারা মনে করেছিল ছেলেটা ছোট, ওর সামনে আর ওর বাবাকে চুমু দিলে কি হবে, কিন্তু ওনাদের হয়তো এটা ধারণা নাই যে আজকালকে ছেলে মেয়েরা কতটা চালাক হয়ে গেছে। লজ্জার জন্য আন্টি আমার মুখের দিকে তাকাতে পারছে না। না, এখন আমাকে কিছু করতে হবে। এখানে আসছে ওনার মেয়েকে পড়ানোর জন্য, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। পিচ্চি ছেলেটাকে কোলে নিয়ে বললাম, তোমার মন যা চাই ডাকবে আমাকে, ঠিক আছে? কেউ কিছু বলবে না। এখন তোমার বোনের রুমটা আমাকে একটু দেখিয়ে দাও। চলেন দুলাভাই, উপরে আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে। উপরে উঠতে পিচ্চি আমার কুল থেকে নেমে বলল, দুলাভাই আমি গেলাম, আপনি থাকেন। আপনার সাথে আমি এসেছি জানতে পারলে আপু আমাকে খুব মারবে। আমার বাবা এত মার খাওয়ার ইচ্ছে নাই। আমি দুলাভাইয়ের আপুর মাঝে আসতে চাই না। এই কথা বলে পিচ্চি দৌড়ে নিচে চলে গেল। যদিও পিচ্চি কিন্তু কথাগুলো একদম বড় মানুষের মতো বলে। আমার যা একটা ইচ্ছে ছিল সেটা আজকে পূরণ হয়েছে বলে মনে হচ্ছে। বহুদিন ধরে কেউ আমাকে দুলাভাই ডাকুক, এটা তো আমি চাইছিলাম। ঘড়ির কাঁটা তার মতো চলতে লাগলো। আমি হয়তো ভুলে ভালো অনেক সময় ব্যয় করে ফেলেছি, কিন্তু ঘড়ি কাঁটা তার মতো চলেছে। কেমন যেন একটা শব্দ আসছে ঘড়ি কাঁটা থেকে। না, আমার আর সময় নষ্ট করা যাবে না। দরজা খুলতে উপর থেকে কতগুলো ফুল আমার উপরে এসে পড়লো। আমার সামনে ছোট একটা রাস্তা সাজানো আছে ফুল দিয়ে। রুমটা যদিও একটু ছোট, কিন্তু এর মাঝে ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে টেবিল পর্যন্ত। টেবিলের সামনে সুইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে সুইটি সবকিছু আয়োজন করে রাখছে আগে থেকেই, যেন আমি ভিতরে আসতে পারলে ও আমাকে আমন্ত্রণ করে ভিতরে নিয়ে যেতে পারে। মাথা উপরে যে ফুলগুলো পড়ে আছে তার থেকে আলাদা একটা সুগন্ধ বের হচ্ছে। ফুলের গন্ধে যেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এই গন্ধে আমাকে পাগল করে দিবে। সুইটিকে দূর থেকে দেখে মনে হচ্ছে আমি কোনো বাসর ঘরে ঢুকেছি, যেন ও মাথা নিচু করে আছে। ভিতরে গেলে আমাকে সালাম করবে, আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ও। সুইটি হয়তো আমাকে কোনো একটা বিষয় বোঝাতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না। সুইটি হয়তো আমাকে কোনো একটা বিষয়ে বোঝাতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এক পা খুব আস্তে করে সামনে রাখলাম, আর সুইটি তখন বলল, স্যার আপনাকে আমার রুমে স্বাগতম জানাই। আপনি আজ থেকে আমার স্যার, মানে আমার ভেতরে এই ছোট একটা ঘরে অন্ধকারের জায়গা করে নিতে চাইছেন। এই জন্য আমি নতুন করে আপনাকে স্বাগতম জানাই। সুইটির গলার কণ্ঠ চিকন করে আমার সাথে কথা বলল। মনে হচ্ছে যেন ও আমার সাথে কথা বললো না, আমি কোনো পরীর মুখ থেকে মধুর বাক্য শুনেছি। যখন ও স্বাভাবিকভাবে কথা বলে তখন এতটা নজরে পড়ে না ওর কণ্ঠে, কিন্তু এইমাত্র যা বলল ও শুনে আমার মন এক পার ওপার থেকে দৌড়াদৌড়ি করছে। অন্ধকারে কেউ যেন আমাকে কিছু বলছে, আর আমি সেই কথা শুনে পাগল হয়ে সামনে যাচ্ছি। কে কথাটা বলছে তাকে এক নজর দেখার জন্য। এই মায়াবী কণ্ঠে সুইটি কথা বলল। যখন আমি এক পা দুই পা করে সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম, তখন সুইটি আমার দিকে তাকিয়ে বলল, স্যার আমি কি বসতে পারি? সুইটি আমার দিকে তাকাতে আমি ওকে এক নজর দেখে চোখ বন্ধ করে নিলাম। একটা মেয়ে দেখতে শুনতে এত সুন্দর হবার পরেও যদি সাজুগুজু করে, তাহলে তাকে দেখে কে বলবে না এই মেয়ে বিশ্ব সুন্দরী? যদি কোনো এক পরীকে এনে সুইটির পাশে দাঁড় করানো হয়, তাহলে পরীর সুইটিকে হার মানায় নিবে।
আমার ভিতরে মনটা শুধু বের হবে হবে বলে মনে হচ্ছে। মনের ভিতর আস্তে শব্দ করে বলছে, আমাকে আটকে রাখিস না, আমি আর তোর কাছে থাকতে চাই না। আমার সামনে এক ডানা কাটা পুটি দাঁড়িয়ে আছে, সে হাত বাড়িয়ে আমাকে ডেকে বলছে, আমার মনের ঘরে ঝোলানো আছে, তুমি যদি চাবি ছাড়া আমার মনের ভিতরে প্রবেশ করতে পারো তাহলে আমি তোমাকে না করব না। একবার আমার মনের ভিতরে ঢুকেই দেখো না তুমি। স্যার চোখ বন্ধ করে আছেন কেন? আমার দিকে তাকাতে থেকে লজ্জা পাচ্ছেন? এর আগে কত স্যার চলে গেল আমার সামনে থেকে, কিন্তু আপনাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে স্যার। সুইটির কথা শুনে আমি ওর দিকে তাকালাম। ওকে আমি কোনো কিছু বুঝতে না দিয়ে বললাম, এই চোখে কিছু একটা পড়েছিল, এই জন্য চোখ বুঝেছিলাম। তারপর বলো, তোমার কি খবর? সুইটি বলল, আমার খবর পরে নেবেন, আগে আমি আপনার খবর নিব। মুহূর্তের ভিতর সুইটির মুখটা রাগে লাল হয়ে গেল। ওর মুখে লাল রক্তিম বর্ণ চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কতক্ষণ আগে মনের ভিতর কত কিছু চলছিল, আর এক ধপ করে কথা শুনে মনের ভিতর থেকে সবকিছু উড়াল দিল। সুইটি কথা বলছে ঠিক আছে, কিন্তু সুইটির চুলের দিকে নজর দেয় নাই। রাগে ওর মুখটা লাল বর্ণ ধারণ করেছে, এরই মাঝে ওর মুখের সামনে কিছু চুল গিয়ে উড়ে পড়ছে। লাল আর কালো বর্ণ ধারণ করাতে একে দেখতে আরো অদ্ভুত দেখাচ্ছে। ভয়ে তো আমার কলিজা কেঁপে উঠল। মারবে না তো আবার আমাকে? কই, ওকে আমি পড়াতে আজকে এখানে আসছি, নাকি ও আমাকে আজকে পড়াবে কে জানে বাবা। তবে আমি যেহেতু স্যার, সেই হিসেবে স্যারের মতোই আমার কথা বলতে হবে, তাহলে তো একজন স্টুডেন্ট আমাকে মানবে। আমি টেবিল থেকে একটা বই হাতে নিয়ে বললাম, তোমার সাথে কোনো স্যার কি করেছে না করেছে আমি জানি না, তবে আজ থেকে আমি তোমাকে যেভাবে পড়াবো ঠিক সেভাবে পড়তে হবে। সুইটি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার কাছে পড়বো, ঠিক আছে। তার আগে আমার কিছু শর্ত আছে, যদি রাজি থাকেন তো আমি আপনার কাছে পড়বো, নইলে পড়বো না। যদি আমার কথা উপরে আপনি বেশ বাড়াবাড়ি করেন তাহলে আমি আম্মুকে বলবো আপনি প্রথম দিনে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছেন, আর এরপর কি হবে বুঝেন তো, এই জন্য আমার কথা আপনি মেনে নেন। আর আমি তো বলছি, যদি আমার শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার কাছে পড়তে রাজি আছি, যদি বলেন সারা জীবন পড়বো তাও আমি রাজি আছি। এই কথা বলতে বলতে সুইটির মুখ থেকে ওর চুলগুলো সরিয়ে পিছনে থাকা আয়নাতে নিজেকে দেখে একটা হাসি দিল। আমি বুঝলাম না, এই মেয়ে কি সত্যি পাগল? এইসব কি বলছে ও? মাঝে মাঝে ও রেগে যায়, আবার মাঝে মাঝে ও একা একা হাসাহাসি করে। দেখে মনে হয় নিষ্পাপ অবুঝ একটা মেয়ে, কিন্তু যে কথাগুলো বলো সবকিছু ডেঞ্জারাস কথা। শুনে তো আমার কলিজা ভয়ে পানি চলে আসলো। বলে কিনা প্রথম দিনেই বলবে নাকি আমি ওর গায়ে হাত দিয়েছি। তার চেয়ে বরং ওর কথা শুনে দেখি কি বলে। অযথা নিজের মান সম্মান নষ্ট করে লাভ আছে, দেখি না সুইটি কি বলে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বলো শুনি, কি বলতে চাও? সুইটি এবার সেই চিকন সুরে বলল, স্যার এর আগে আমাকে অনেকেই পড়াতে আসছে, সব কয়টা বিবাহিত, অবিবাহিত বুড়ো, ওদের কাছে আমার পড়তে ইচ্ছে করে না। আপনি ইয়াং একটা ছেলে, আর বাবা আজকে আপনার সাথে কথা বলে, এই জন্য ভাবলাম আপনাকে একটা সুযোগ দেওয়া দরকার। এই জন্য তো আপনার জন্য এত কিছু সবকিছু সাজিয়ে রাখছি। এ একটা গান আসছে না স্যার, আমি সাজাবো তোমাকে মনের মতো করে, সাথী হয়ে রবে তুমি আমারও পাশে। আমি সাজাবো তোমাকে, কে জানে এই সাজানো তো অনেক দূর এগিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে আমি চাই আপনি আমার পাশে থেকে অনেক অনেক দূর এগিয়ে যান। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার বুকের উপর লুমের সাথে মিশানো একটা তিল দেখা যাচ্ছে, ওটা কিন্তু খুব কিউট লাগছে দূর থেকে, যার কারণে আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আমিও চাই এভাবে একটা শার্টের বোতাম খোলা থাক। মাঝে মাঝে পড়তে পড়তে আপনার বুকের উপর আমার নজর যাবে, তখন আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠবে স্যার, ভালোই লাগবে, কি বলেন আপনি? সুইটির কথা শুনে তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে দিলাম, আর নিজেকে নিজে গালি দিতে লাগলাম, কেন যে আজকে শার্টের বোতাম লাগালাম না। তবে ওর মায়াবী মুখে মায়াবী কণ্ঠের কথাগুলো শুনে মনে হচ্ছিল আরও অনেক কিছু বলুক আমাকে। আমি মন ভরে শুধু ওর কথাই শুনে যাই। শার্টের বোতাম লাগিয়ে বললাম, এখন এসব কথা বাদ দিয়ে আসল কথা বলো, কি বলবে, নইলে আমি চলে যাব। স্যার রাগ করেন কেন? আপনি চলে গেলে আমার কি হবে? আমি যে ফেল করব, আপনাকে ছাড়া তো আমার পক্ষে পাশ করা সম্ভব নয়। তবে সব স্যারদের আমি প্রশ্ন করছি, এই জন্য আপনাকে আমার প্রশ্ন করতে হবে। সবাইকে করছি 5টা প্রশ্ন, আপনাকে করব 2টা, একটা করবো বুদ্ধির এবং আরেকটা করবো আমার পার্সোনাল। বর্তমানে একটা পারলেই হবে। সুইটির কথা শুনে আমার একটু একটু ভয় করতে শুরু হলো, না জানি এখন আবার কি উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। আমি এখানে স্যার হয়ে আসছি, আমার একটা আলাদা সম্মান আছে, ছাত্রীর কাছে হার মানা যাবে না, নিজের মান সম্মানের বিষয়। বুকে এক আকাশ পরিমাণ সাহস নিয়ে বললাম, বলো শুনি, তোমার কি প্রশ্ন? সুইটি এক হাত উঁচু করে বলল, প্রশ্নটা হচ্ছে চর মাইনাস চিমটি সমান সমান 3। এটা আপনি প্রমাণ করেন তো, তাহলে আমি মনে করব আপনি আমাকে সারা জীবন খুব যত্ন সহকারে মমতার সাথে পড়াতে পারবেন। সুইটি খুব আগ্রহ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, ও আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব আশাবাদী হয়েও ও প্রশ্নটা করেছে। তবে ওর তাকানো দেখে আমি মাথা নিচু করে নিলাম। সুইটির তাকানোর মাঝে আলাদা একটা মায়া আছে, যেটা আমাকে ক্ষণে ক্ষণে পাগল করে দিবে। ও আমাকে মুখেও মারবে না, হাতেও মারবে না, মেরে ফেলবে ওর চোখ দিয়ে। একটা মেয়ে একটা ছেলেকে মারতে হাত পা কিছুই দরকার হয় না।
একবার যদি মায়াবী চোখে একটা মেয়ে তাকায় না, তাহলে ওই ছেলেটার জীবন এক তাকানোর মাঝে নিয়ে গেল। ছেলেটা নিজেও বলতে পারবে না, তবে সুইটি আমাকে ওর প্রশ্নের উত্তর ওর হাতের মাঝে বলে দিয়েছে, আর আমি বুঝে নিয়েছি। এই জন্য আমি হাসি দিয়ে বললাম, তোমার থেকে আমি সিনিয়র, আর একটু হলেও তোমার থেকে আমার বুদ্ধি বেশি আছে। আমরা একটা মানুষকে 5 আঙ্গুল দিয়ে চড় দেই, আর চিমটি দিয়ে 2 আঙ্গুলের। মোট কথা হলো 5 থেকে 2 গেলে 3 থাকে। এত সহজ একটা প্রশ্ন না করলেই পারতে, আর একটু কঠিন প্রশ্ন করতে পারতে না? আমার উত্তর শুনে সুইটি আমার হাত ধরে বলল, আমি জানতাম স্যার আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার বিশ্বাস ছিল স্যার, আপনার উপর আমার ভরসা ছিল। আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন। বললাম, দায়িত্ব নিতে পারবেন মানে কি বলছো তুমি? স্যার আপনি আমাকে পড়াতে পারবেন এটাই বলছি। বললাম, ও আচ্ছা, এখন আমার হাত ছাড়ো। সুইটি বলল, আপনার হাত ধরে রাখতে আমার ভালো লাগছে স্যার, ধরে রাখি না। আমি হাত ছাড়িয়ে বললাম, আরো কোনো প্রশ্ন আছে তোমার থাকলে বলতে পারো। চলবে, পরবর্তী পার্ট আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।